বন্ধুরা স্বাগত জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজ আসলাম আমি পালের চরের শেষ বর্ডারে আছি। এখানে শরীয়তপুর জাজিরা পালের চর। এখানে আজ একটু জামাল ভাইয়ের সাথে কথা বলবো। আজ জামাল ভাইয়ের সাথে দেখা হলো। জামাল ভাই এই কুরবানির জন্য বেশ কিছু গরু তৈরি করছে, কারণ এই রোদে প্রচণ্ড রোদ, আমাদের ক্যামেরা গরম হয়ে যাচ্ছে, ব্যাটারি ফুলে যাচ্ছে। তারপরেও আমাদের এখানে আসতে হলো এবং এই রোদ্রের ভিতরে যে জামাল ভাইয়ের গরুগুলো কতটুকু হিটে থাকতে থাকতে গরুগুলো যে একবারে ওদের অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে গা, এবং এই গরুগুলো যে কেমন সেটা একমাত্র আপনারাই বুঝবেন। এগুলো চরের গরু। আজ জামাল ভাইয়ের সাথে কথা বলবো। জামাল ভাই কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? হ্যাঁ ভাই। এই জামাল ভাই একজন সাদা মনের মানুষ, কারণ উনি রাজশাহীর মানুষ। অনেকে বলে যে যারা ভালো হয় তারা অনেক ভালো, কারণ এটা আমার এক প্রবাসী ভাই বলছে যে যারা ভালো হয় তারা অনেক ভালো, আর যারা খারাপ হয় তারা অনেক খারাপ। কিন্তু জামাল ভাইয়ের ভিতরে আমি খারাপ কিছু পাইনি। এই যে আজ আসলাম এখানে, আমার 6 বিঘা ভুট্টা, এই 6 বিঘা ভুট্টা আজ চাষ করেছিলাম এখানে জামাল ভাইয়ের থেকে জমি নিয়ে। জামাল ভাই আমাকে জমিটা দিয়েছিল, ফ্রি জমি দিয়েছিল ভালোবেসে। আমি কিন্তু একটি টাকাও জামাল ভাইকে দেইনি। তারপরে এখানে ভুট্টা রোপণ করলাম। ভুট্টা রোপণ করার পরে ধনিয়া ছিল সাথে, ধনিয়াটা বিক্রি করে দিছে আমাকে। এখন যে ভুট্টাটা আমি হারভেস্ট করব, সেই হারভেস্ট করার আমি ঢাকা থেকে আসছি এই 10টা বাজে, আর জামাল ভাই ভোর 6টার থেকে এখানে আমার ভুট্টা ভাঙা শুরু করে দিছে লোকজন নিয়ে, তার মানে নিজ দায়িত্বে। হ্যাঁ অবশ্যই, যেহেতু আপনি থাকেন না আর আমি এখানেই থাকি। জি, আমি ফজরের নামাজ পড়তে উঠছি, উঠে ওই লেবারদেরকে সবাই ডাক দিয়ে আস্তে আস্তে একবার এখানে 6টা থেকে কাজ শুরু করেছি, যেন আমাদের দ্রুত কাজটা হয়ে গেছে। জি, এই ব্যাপারে আমার কাছে খুবই ভালো লাগলো। এখন কথা হলো কোনটা, যে চরের ভিত্তিতে দায়িত্ববান মানুষ পাওয়াটা অনেক কষ্টকর। আজকে জামাল ভাইয়ের সাথে গরু নিয়ে কিছু কথা বলবো, আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। ভাই আলহামদুলিল্লাহ ভাই। ভাই এই যে আসলাম আজকে আমার ভুট্টা ভাঙার উপলক্ষে। হ্যাঁ ভাই, আপনার ভুট্টাটা আমি সকাল থেকে ভাঙতেছি, অবশ্য অনেকক্ষণ আগে ভাঙা হয়ে গেছে। এই যে জমিটা তো এটাই। হ্যাঁ ভাই, এটাই। এখান থেকে ভুট্টা ভাঙা প্রায় শেষ। এখন বস্তাবন্দি করা হবে। যাই ভুট্টা যা পাইছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেয় তার চেয়ে বেশি কেউ কোনো সময় কামনা করা যায় না। আর শুনলাম জামাল ভাই, হ্যাঁ ভাই, যে কুরবানির জন্য, হ্যাঁ ভাই, কুরবানির জন্য কিছু গরু রেডি করছেন আপনি। এই দেখা যাচ্ছে যে এখানেই আছে গরুগুলো, ঠিক না? হ্যাঁ ভাই। এখন কি অবস্থা? এই তো ভাই ধরেন ন্যাচারাল খাবার খাইতেছে, ঘাস খাওয়াইতেছে। জি, আপনার দেখা গেল যে আমরা কিছু হয়তো ভুট্টা কিছু খাওয়াই ভাঙা চূড়া। আচ্ছা, এই যে এবার যে এই ভুট্টাগুলো এখান থেকে, আমার ভুট্টা, হাসান ভাইয়ের ভুট্টা, আপনার ভুট্টা, তিনজনের ভুট্টাটা তিনজনের ভুট্টাই আমরা রেখে দিলেন কেন? এই গরুকে খাওয়ানোর জন্য, তাই না? এই গরুর জন্য রেখে দিলেন। এটা রাখলাম একটা কারণে, ধরেন আমরা হারভেস্ট করেছি, এখন এই ভুট্টাটা যদি আমরা বাজারজাত করতে যাই তাহলে আমাদের একটা সময় ব্যয় হবে, কিছু অর্থ ব্যয় হবে। আবার পরবর্তীতে আমরা যদি এর জন্য আবার খাবার নিয়ে আসতে যাই, আমাদের সময় ব্যয় আবার অর্থ ব্যয়। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যেহেতু একটা নতুন প্রজেক্ট হাতে নিয়েছি, একটা ফার্মিং এর চিন্তা ভাবনা আমরা করতেছি বা অবশ্যই শুরু করে দিয়েছি, সেক্ষেত্রে এই গরুগুলোর জন্য আমরা ধরেন ওই ভুট্টাগুলো আমরা আপনার আমার হাসান ভাইয়ের আপনার ভুট্টা তোলার পরেও আজকে সময় বেঁচে যাওয়ার কারণে আমি দেখতেছি যে কন্ট্রোল করতে পারবো, দিয়ে হাসান ভাইয়েরও 3 করে দিলেন। এই যে করে দিলাম জমিগুলোতে যে ভুট্টা ছিল এগুলো সম্পূর্ণই ভাঙা হয়ে গেছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো ভুট্টা নেওয়া শেষ। এখন বস্তাবন্দি করে আমরা ট্রলিতে করে নিয়ে আমরা আমাদের প্রজেক্টে চলে যাবে, তাই তো ভাই? হ্যাঁ ভাই। এই যে চর দেখা যাচ্ছে, এই যে ওইদিকে দেখাচ্ছে ওটা মুন্সিগঞ্জ, বিক্রমপুর নাকি? হ্যাঁ, ওটা ওই বিক্রমপুর মাওয়া। হ্যাঁ, আর এদিকে হলো পদ্মা সেতু। আর এই যে আপনি এখানে আছেন, এই গরুগুলো তো ছোট কিনছিলেন। হ্যাঁ ভাই, ছোট নিয়েছিলেন। আর এবার তো সরষে আপনার খুব ভালো হয়েছিল নাকি? সরষেটা ভালো হইলো। ওই সময় আপনাকে দেখে অনেক আমার কাছে ভালো লাগছে যে ভাই ভালো শস্য পাইছে। আবার ধনিয়াটা পাইলেন ভালো, যাক ধনিয়াটা তো বিক্রিও করলেন। এই ফসল আসলে কি, এই যারা এখানে প্রতিনিয়ত থাকে তারাই কিছু করতে পারে। হ্যাঁ অবশ্যই, যারা এখানে থাকে সবসময় হয়তো দেখাশোনা করতে পারে বা কখন কোনটা লাগবে সেটা হয়তো দিতে পারে। যেমন ধরেন আপনারা দিলাম, একটা কথার উদাহরণে বলতেছি, আপনি হয়তো 5 দিন আসলেন না, কিন্তু ওই জমিটাতে হয়তো একটা সারের দরকার বা একটু নিড়ানির দরকার। এই ক্ষেত্রে দেখা গেল যে জমিটা একটু থাকে, যদি কিছু করা যায়। আমি অবশ্য এক ভাইয়ের কাজ করে দিই, ইটালির এক ভাইয়ের আমি কাজ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। সেলিম মির্জা ভাই ইটালি প্রবাসী। ওনার ধরেন আপনার
165 বিঘা জমিতে ধরেন আমি ধান রোপণ করেছি। আচ্ছা, সেলিম ভাই অবশ্য এখানে কেউই থাকে না। আচ্ছা, মানে আপনি দেখাশোনা করতেছেন? হ্যাঁ, আমি দেখাশোনা করি। এখন এরকম দায়িত্ব তো অনেক নেওয়া সম্ভব না, অনেক নেওয়া সম্ভব না। এখন দেখা গেল যে ভালো মানুষের হলে হয়তো দুই একজনের হয়তো আমরা হয়তো আমাদের কাজের ফাঁকে হয়তো দিলাম করে। মানে এটা হলো কি, যেমন ধরেন আপনি যদি আল্লাহ যদি সামনে যদি করায়, তো আমি অবশ্যই আপনারটা আমার মনে করে দেখবো। যেমন আজকে আমি আমার মনে করে এসে যেমন হারভেস্ট করেছি, অবশ্যই আমি মনে করবো যে ভাইয়ের কাজটা আমারই কাজ। সেটা তো খুশি হইছি, কিন্তু কোনো ভাই যদি এরকম জমি নিয়ে বলে যে যেমন ভাই আপনি দেখাশোনা করবেন, কিন্তু কথা হলো কি আবার এভাবেও তো হয় না, কিছু একটা পরে পারিশ্রমিক দিতে হয়। হ্যাঁ, কিছু তো অবশ্যই হয়তো যদি এরকম দেয় তাহলে কি তাদেরকে হেল্প করবেন? হ্যাঁ, অবশ্যই করবো ভাই। কারণ আপনি দেখা যাচ্ছে নিজে কাজ না করে আপনি ফোরম্যানের মতো থাকবেন, যে আপনি করাবেন। হ্যাঁ, আপনি করালে কি ফাঁকি দিতে পারবেন না ভাই? এত যেমন ধরেন আজকে আমি যে লোক গিলা নিয়ে এসে কাজ করাচ্ছি, আমি নিজেও সাথে কাজ করতেছি, তখন ওরা চিন্তা করছে যে ভাই আমাদেরকে নিয়ে এসছে, নিয়ে আসার পরে কিন্তু ভাই নিজেই কাজ করতেছে, তাহলে ওরা কিন্তু ওদের স্পিরিটটা কিন্তু বাড়ছে। তাই ওদের স্পিরিটটা যে বাড়ছে, এর জন্য কিন্তু কাজও আগায় চলে গেছে। হ্যাঁ, অবশ্যই আগায় চলে গেছে। আচ্ছা, এই জামাল ভাই, এই চরে গরু পালে কিরকম পরিবার হবে? গরু পালে ধরেন অনেক পরিবার, একটা বাড়িতে প্রায় ধরেন 15-20টার উপরে গরু আছে। 15-20টা গরু হবে প্রত্যেকটা বাড়িতে এরকম ধরনের। আর চরের মানুষের ধরেন মেন ইনকামই ধরেন ফার্মিং এর দিক থেকে গরু টরু পালন করেই। হ্যাঁ, ওই যে আরেক ভাইয়ের সাথে আলাপ হইলো, উনি বললো একটু আগে যে ওই ভাই বললো যে ভাই আমি মুন্সিগঞ্জে এই শতাংশ বলে 33% জমি কিনছি, 1.5 লক্ষ টাকা করে শতাংশ, এই গরু পালন করে। হ্যাঁ, গরু পালন করে। উনি যদি এই গরু পালন করে, বললো শুধু গরু পালন করি, কিন্তু ভাই ওই যে দেখা যায় ওখানে বসে রয়েছে ভাই, ওনারা হয়তো অনেকদিন ধরে করতেছে, জেনে ধরেন ওরা হয়তো আগায় গেছে। আর আমরা তো এই চরে তো ধরেন এই বছরই আমরা প্রথম আসছি, হয়তো ইনশাল্লাহ হয়তো আমরা হয়তো পারবো করতে। আবার আমাদের এখানে এক ভাইকে 10টা গরু কিনে দিয়েছিল। আচ্ছা, আমাদের এখানকার একজনকে, উনি দেখাশোনা করেছে, ওনার মোটামুটি ভালোই লাভ হয়েছে। দুই ভাই আধা আধি করে নিয়েছে, বিক্রি করে ফেলছে। হ্যাঁ, বিক্রি করে ফেলেছে। আচ্ছা আচ্ছা, ওটা কি ওই যে সুমন ভাইয়ের গরু নাকি? হ্যাঁ, গরুগুলো বিক্রি করে ফেলছে। হ্যাঁ, গরু বিক্রি। আচ্ছা, যাক, তাহলে তো এইখানে মাঝখানে একটা প্রফিট। হ্যাঁ, না ধরেন একজনকে কিনে দেওয়া হলো, আপনার হয়তো ওই ভাই তো আসে দেখাশোনা তো করতে পারে না, তার জন্য হয়তো দেখা গেল যে হয়তো 10 লাখ টাকা দিয়ে কিনে দিল, আসল 10 লাখ টাকা রেখে দিয়ে হয়তো 15 লাখে বেচলো। সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে 2-2.5 লক্ষ টাকা করে ওটা আলাদা আলাদা করে নিল। আর কিছুক্ষণ আগে আপনি একটা জিনিস বলছেন, সেটি হলো ওই যে আপনার ওখানে দেখা যাচ্ছে একটা ক্রস গরু। হ্যাঁ ভাই, এই ক্রস গরুটা আপনি এই বলছিলেন যে আমি পরীক্ষামূলক ভাবে চরে পালতেছি, যে ক্রস গরু এখানে রাখা যায় কিনা, রাখা যায় কিনা, বা এটা যদি ধরেন ভালো, যদি এটা শরীর স্বাস্থ্য যদি হয়। আর আমরা তো সাধারণত ফিট খাওয়াই না, চরের গরুকে সাধারণত ধরেন এই ঘাস খাওয়াই, আর হলো ওই আমরা ভুট্টা টুট্টা সব আমরা রাখতেছি, এগুলা হয়তো ভাঙ্গা হয়তো দেখা গেল যে কিছুটা হয়তো খাওয়াই। তো এর জন্য এটা আনা নাকি? তাই এই অনেক সময় আমি দেখছি, অনেকের কাছে শুনছি যে এই চরে যে এই ক্রস গরুগুলো, অস্ট্রেলিয়ান ক্রস গরুগুলো, এই গরুগুলো চরে রাখা যায় না। আপনি সাহস করে যে পরীক্ষামূলক ভাবে এই চরে আনছেন, আপনি এটা যদি সফল হন তাহলে কি আরো গরু উঠাবেন? হ্যাঁ, অবশ্যই। যাক, এটা আপনার একটা কঠিন একটা সাহস। তাই এই যে এখানে আপাতত 8টা গরু আছে। হ্যাঁ ভাই, এই 8টা গরু, আর বাকি আরো 3টা আছে, সেই 3টা আপনি বোধহয় ওখানে রেখে দিয়েছেন। এটার সাথে একটা বাছুর বোধহয় ওখানে আনছেন না? তাই যাক, আপনি এই কুরবানি ঈদে এই কয়টা বেচবেন? ভাই 5-6টা তো বেচবই। 5-6টা বিক্রি করবেন। যাক, 5-6টা বিক্রি করলে আপনার 8-9 লাখ টাকা আইসা পড়বে। এটা একটা ভালো একটা পুঁজি। হ্যাঁ ভাই, এটা পুঁজি। কারণ হলো কি, এই গরুগুলো যে অনেকেই গরু পেলে অনেক কিছু করে। তাই আপনি এই চরে এসে আপনাকে কিন্তু আল্লাহ তাআলা বহুত কিছু দিয়েছে ভাই। হ্যাঁ, আল্লাহ দিয়েছে ভাই। তারপরেও আপনি চরে আছেন। ভাই, আমি এই একটা কথা বলি, আমার বাসা থেকে আমার কেউ দেখতে পারে না। আমার বিগত ধরেন 8-9 মাস ধরে আমার আম্মার সাথে কোনো কথাবার্তা নাই, ভাই বোনদের কারোর সাথে কথাবার্তা নাই। আমি আপনার হলো ঢাকা তো আমাদের বাসা আছে। আচ্ছা, রাজশাহী তো বাসা আছে। রাজশাহীর বাসাতে কেউ থাকতো না, আমরা হলাম 3 ভাই 3 বোন। ওনারা সবাই ঢাকায় থাকে। আচ্ছা আচ্ছা। তাই আপনার ওই আমার নিজস্ব মার্কেট আছে, আমার হলো একটা বাড়ি আছে, আমার মিসেসের একটা বাড়ি আছে। তারপরেও কিন্তু আপনি চলে, আমি কৃষিকে ভালোবাসি, আমি সবকিছু ছেড়ে ধরেন চলে আসছি। এখন আমার পরিবার থেকে বলে যে কিসের অভাব আছে যে তাকে এসে এই চরে পড়ে থাকতে হবে।
ওই মার্কেটের ভাড়া তুলে খেলেও তো তার অভাব হয় না, বা বাসা ভাড়া দিয়ে থাকলে খেলে অভাব হয় না। আমার মিসেসের একটা বাসা আছে। আসলে কিন্তু ভাই হ্যাঁ, অনেকে কিন্তু আপনাদেরকে পাগল বলে, কেন জানেন? হ্যাঁ হ্যাঁ ওই যে কিছুদিন আগে আমাদের ফয়েজ ভাই আসছে, হ্যাঁ উনি সুদূর লন্ডন থেকে আসছে, লন্ডন থেকে আইসা চুয়াডাঙ্গা গেছে, চুয়াডাঙ্গা থেকে চরে ইংল্যান্ড প্রবাসী, ইংল্যান্ড প্রবাসী একজন চরে আইসা পড়ছিল। ওটাই আইসা ছিল 3 দিন থেকে আমাদের সাথে 2-3 দিন বেশ ভালোই মজাটা ভালো। আমিও শেষ দিন আপনাদের সাথে খাওয়া দাওয়া করে গেলাম, আপনি মুরগি রান্না করে নিয়ে আসছিলেন বাসা থেকে, ঠিক না? তাই উনি একজন ইংল্যান্ড প্রবাসী, এতদিন যাবত থাকেন, প্রায় 30 বছর, 30 বছর যাবত থাকেন, তারপরেও উনি চরকে ভালোবেসে চরে এসে পড়ছে। তাই আপনি আসাটা অস্বাভাবিক না, তাই এর জন্য আপনি আসছেন এটা বিশ্বাস করবো। হাসান ভাই গিয়েছিল, মনির ভাই গিয়েছিল, আমি যাই নাই, আমি বলছি যে আমি সিজনে যাবো। আর যারা যারা নাকি ভিডিও দেখবেন, এই জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, জামাল ভাইয়ের সাথে কথা বলবেন, খুব ভালো মনের মানুষ। আপনাকে ওই টাকা পয়সা দিয়ে কিছু না করতে পারুক, ওনার শরীর স্বাস্থ্য এবং মন আশা ভরসা দিয়ে বহুত কিছু করে দিতে পারবে। এটা হলো আমি চেষ্টা করি ভাই, অবশ্যই চেষ্টা করে। আর আগামীতে কি কি করার পরিকল্পনা আছে ভাই? আমাদের তো ধরেন যৌথ ভাবে তো একটা তো ধরেন আমরা ফার্ম করছি, এটা হয়তো অনেক ভাই জানে। জি, যদি আমাদের কখনো এর ফার্ম যদি বড় করতে হয়, সেক্ষেত্রে হয়তো আমাদের আরো কিছু ভাইকে অ্যাড করতে হতে পারে। এখন আমি বলতেছি না যে হয়তো আমরা এখনই অ্যাড করব না, এখন তো আমি দেখলাম যে 20 জনের মতো হয়ে গেছে। এখন এই 20 জনের বেশি আর না বাড়ানোটাই আমি উচিত মনে করি। তবে আমাদের এখানে আমরা টুরিস্ট স্পট করব। এখানে দেখা গেল যে ধরেন যেমন মানুষ সমুদ্র সৈকতে যেমন বেড়াতে যায় মানুষ, ফ্যামিলি নিয়ে আসতে পারবে। আমাদের এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারবে। আমাদের এখানে রিসোর্ট আকারে ধরেন আমরা ইয়ে করবো। আমাদের এখানে থেকে মানুষ ধরেন ওই গারল থাকবে, মানুষ আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে ধরেন ইদানিং তো আপনি গারল নিয়ে আসছেন আবার, আমাদের কাছ থেকে ধরেন ক্রয় করে নিল, সবকিছু আমাদের কাছে থাকবে। তারা শুধু টাকা দিবে, দিয়ে সব চাল ডাল তেল এখানে সবকিছু স্টকে থাকবে। আপনারা আসবেন, আসে ধরেন রান্না করবেন। এখানে রাজহাঁস থাকবে, এমনি হাঁস থাকবে, মুরগি থাকবে, খাসি থাকবে, গারুল থাকবে, গরু থাকবে। আপনারা যার যেটা আপনাদের প্রয়োজন মনে করবেন নিয়ে এখানে জবাই করে আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে এখানে নদীর মাছ থাকবে। আর আমরা তো এমনি জাল এবং ট্রলার তো ধরেন আমরা জাল অলরেডি কিনে ফেলেছি, ট্রলারটা হয়তো কেনার কথাবার্তা চলতেছে। এই বর্তমান যে 20 জনের একটা কমিটি করেছেন এবং আপনারা সম্মিলিতভাবে আছেন, হ্যাঁ ভাই, এর ভিতরে তো আপনারা প্রথম পদক্ষেপটা নিছেন গারলের। হ্যাঁ ভাই, গারলটা নিয়ে আসছেন। হ্যাঁ, গারল নিয়ে এসেছি। 12টা গারল আনছেন। হ্যাঁ, গারল ভাই 12টাতে আমাদের কিছু হবে না, আরো লাগবে। সর্বনিম্ন ধরেন 100-200 গারল আমার করার প্ল্যান আছে। যেহেতু একটা লোক যদি রাখি, সেই লোকে তো ধরেন একটা তার মজুরি দিতে হবে, তার একটা শ্রম দিবে, তার একটা ধরেন ওখান থেকে পারিশ্রমিক আমাকে তো উঠাতে হবে। তারপরে আমার এই প্রতিষ্ঠানের অন্ততপক্ষে কিছু লাভ করতে হবে। দেখা গেল যে একটা লোক রাখলাম, ওই লোকের পিছেই হয়তো দেখা গেল যে আমার হয়তো মাসে হয়তো যদি 15,000 বা 20,000 টাকা যদি চলে যায়, তাহলে হয়তো আমি 12টা গারল পাইলে আমি কি করব? সেক্ষেত্রে আমাদের প্ল্যান আছে যে অন্ততপক্ষে সর্বনিম্ন 100-200 আমরা গারল চিন্তা ভাবনা করতেছি। আর পাশাপাশি আপনি যে বোটটা কিনতেছেন, আমরা যে সব মিলিত ভাবে যে বোটটা কিনতেছি, সেটা কেউ যদি টুরিস্ট হিসাবে ঘুরতে চায়, এটা টুরিস্ট হিসাবে যেমন ধরেন মাওয়া ঘাট থেকে লোক আসবে, মানুষ হয়তো দেখা গেল যে পদ্মা ব্রিজের টোলের ক্ষেত্রে হয়তো দেখা গেল একটা টোল যাতে আসতে ধরেন একটা প্রাইভেট নিয়ে আসবেন আপনি, ধরেন তো যাওয়া আসা প্রায় এপার আসলে 2,000 টাকা। অথচ গাড়িটা ওই পারে যদি আপনি রাখলেন, দেখে আমাদের হয়তো নিয়ে আসলো, এখানে ফ্যামিলি সহ তো আসতে পারবে না। হ্যাঁ, ফ্যামিলি সহ আসতে পারবে, খাওয়া দাওয়া করতে পারবে, সবকিছু এখানে রেডি, সবকিছু পাবে। হয়তো দেখা গেল সকালে নাস্তা খেলো, দুপুরে খেলো, খাইতে হয়তো বিকেলে হয়তো দেখা গেল চাটা খেলো, খাইতে হয়তো এটা গেল নাস্তা টাস্তা করে তখন আবার চলে যাবে। আবার আমাদের ট্রলারে আবার যা ওখানে পৌঁছায়। সুন্দর একটা পরিকল্পনা করেছেন। আর এই পরিকল্পনাটা এই বর্ষার থেকে এবার থেকে শুরু। হ্যাঁ, তারপরে আমাদের যে ঘোড়া কিনতেছি, ঘোড়ার গাড়িতে করে মানুষ যাবে আসবে, অনেকে রেস করবে হয়তো শুকনার সময়, আগামী শুকনার সময় ঘোড়ার গাড়ি থাকবে। হ্যাঁ, ঘোড়ার গাড়ি থাকবে, ঘোড়া থাকবে যাতায়াতের জন্য। আচ্ছা, মনে করেন যে অনেক হয়তো ঘোড়া প্রেমী আছে যে যাই আমি 2 কিলো 4 কিলো একটু ঘোড়াটা একটু একাই হয়তো ঘোড়ার পিঠে চড়ে ঘুরি। আচ্ছা জামাল ভাই, গরু তো দেখলাম, এখন আমরা একটু আগে বাড়ি দেখি কথা বলি। আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, আপনাকে আর এই রোদের ভিতরে দাঁড়া করায় রাখবো না। এই হলো আপনাদের পরিকল্পনা। হ্যাঁ ভাই, সামনে আরো ভালো কিছু হয়তো আসবে। আবার ধরেন আমরা যে হাসান ভাইয়ের সাথে একটু আমি শেয়ার করেছিলাম যে ভাই আমাদের এই চরে কিন্তু প্রচুর গরু আছে, খালি আমার না, এখানে দেখলো যে আমাদের চরে অন্ততপক্ষে সর্বনিম্ন হলো
5 থেকে 700 গরু আছে এই আমাদের এরিয়ার মধ্যে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। অন্ততপক্ষে যদি আমরা যদি একটা ওই দুধ নিয়ে যদি আমরা হয়তো প্রসেসিং করে দুধটা যদি হয়তো আমরা ঢাকাতে যদি দেখা গেল যে সেল করতে পারি। ভাই এটার ব্যাপারে আমি একটা প্রস্তাব আজকে রাত্রি আপনাদের কাছে রাখবো। হ্যাঁ, আমাদের মিটিং এ। হ্যাঁ, সেটি হলো এখানকার যে দুধটা আছে, হ্যাঁ, এই দুধটার থেকে যদি আমরা ঘি তৈরি করি, হ্যাঁ, এখানে ঘিয়ের একটা প্ল্যান বসাইলে ঘি তৈরি করে ঢাকা যে সুপার শপ গুলো আছে, হ্যাঁ, আমরা যদি একবারে গ্যারান্টি দিয়ে অরিজিনাল ঘিটা ভোক্তার হাতে পৌঁছাইতে পারি, হ্যাঁ, তাহলে তো আমাদের এই দুধগুলো এখানে কাজে লাগে। এখানকার লোকজন লাভবান হবে। মনে করেন যে নদী পার হয়ে যায়, সে 50 টাকা কেজি দুধ বেচতেছে, অথচ আমরা এখানে সব দুধগুলো যদি আমরা ক্রয় করে যদি আমরা নিজেরা কিছু করতে পারি। তারপরে আমাদের প্ল্যান আছে হলো যে এই গোবরটা দিয়ে আমরা জৈব সারের একটা জৈব সারটা যদি আমরা করতে পারি, তাহলে দেখা গেল যে এখানে অনেক শ্রমিকের ধরেন কর্মসংস্থান হলো, জি, বা আমাদের হয়তো যে প্রতিষ্ঠানের এখানে শ্রমিক খাটাইতে পারতেছেন, আমাদের প্রতিষ্ঠানও লাভবান হবে। এই কারণে আর খালি জৈব সারে তো শুধু গোবর দিয়ে না, এখানে ধরেন বিভিন্ন কিছু দিয়েও আপনার জৈব সার তৈরি হয়ে যায়। আপনার দেখা গেল যে কলার গাছ বা বিভিন্ন ওইগুলো সবকিছু একসাথে পচায় ওটাকে আপনার করে আমি একটা ইয়েতে দেখছিলাম একটা ভিডিওতে। তো জৈব সার করার একটা আমাদের প্ল্যান আছে, যে জৈব সারের একটা কারখানা করব আমরা এখানে। হ্যাঁ, কারখানা করবেন। আর আমাদেরকে এক ভাই আমাদেরকে একটা অফার দিছে, মানে সেই অফারটা হলো মানে আমাদের কাছে প্রস্তাব রাখছে যে ওনারা গ্যাস প্ল্যান বসায়, মানে বায়োগ্যাস প্ল্যান। আমি তাকে বললাম যে ভাই এই আপনি যে আমাকে গ্যাস প্ল্যানটা সাচ্ছেন, আমি যে নেব, তখন তো আমি যেই এখানে গোবরের চাহিদাটা দিয়ে আমি যে সার বানাবো, তখন তো সারটা গোবর আমাকে দিবে না। তাই উনি বলল আমাকে কথার উত্তরে যে আপনার যেই বায়োগ্যাস হওয়ার পরে যেই ডাস্ট থাকবে সেটাই আপনার সেটাই সার। উনি অবশ্যই গোবর দিবে আপনাকে, আর এত গোবর লাগে না, ডেলি 30 কেজি গোবর লাগে একটা বায়োগ্যাস প্ল্যানের জন্য। তাই আপনার বাকি গোবর কি করবে, তার জন্য আমাদের নিজেদের প্রজেক্টে তো গরুর গোবরের থেকে তো আপনার 30 কেজি গোবর তার বেশি না। জি, আমাদের তো এখানে ধরেন অনেক গরু থাকবে, সেই গরুরই তো আপনার এটা করতে পারবেন। তারপরেও আমরা বাণিজ্যিক আকারে যখন আমরা জৈব সারের যখন কারখানা করব, তখন আমাদের মানুষের গোবর হয়তো দেখা গেল ট্রলিতে করে করে নিয়ে আসবে। আর তখন যদি আমরা গ্যাস প্ল্যান্টটাও আমরা একটা ডিলার নেই, আমরা এখানে আশেপাশে যেসব চরে আমরা কাজ করি সেসব চরে যদি আমরা এই গ্যাস প্ল্যান্ট বসাই দিই, সেটাও আমাদের একটা এই মানে আমাদের কমিটিটার যে আমাদের যে যারা উদ্যোগ নিছি, আমাদের এটার একটু লাভবান হবে। আসলে আমরা ব্যক্তিগত কিছু করব না, আমরা চিন্তা ভাবনা সবাই মিলে যারা আমরা আছি আর কি, যেহেতু অনেক ভাই প্রবাসে থাকে, বা হয়তো আমাদের দেশেও বেশ কিছু ভাই আমাদের সাথে অ্যাড আছে। আমরা যে এখানে আছি বলে যে আমরা ওই টাকা অন্য কিছু আমার না, মানে আমাদের এটা সবকিছু আমাদের হবে। হ্যাঁ, জি, ওই জন্য তারা যেন হয়তো ভাববে যে আমরা তো টাকা পাঠাই দিতেছি, না না, এটা আমাদের কোম্পানির থাকবে। হ্যাঁ, এটা যা কিছু এখানে হবে সবকিছু কোম্পানির নামে হবে। যেরকম এগ্রো বাংলা আমরা নাম দিয়েছি, এই কোম্পানির নামে হবে। আমাদের কোম্পানির যে সদস্য যারা আছেন, এটার লসটাও আমরা বহন করব, লাভটাও আমরা অবশ্যই গ্রহণ করব। ব্যবসাতে তো লাভ লস আছে, আর লসটা আমরা বহন করব আর লাভটা আমরা গ্রহণ করব। হ্যাঁ, এটাই আমাদের অঙ্গীকার। আর সবাই ভালো থাকেন। আমরা আজ বিদায় নিচ্ছি শরীয়তপুর জাজিরা পালেরচর থেকে। আপনারা সবাই সুস্থ থাকুন, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই।